ওয়েলকাম স্টুডেন্টস, আবার নতুন ভিডিও, একই গ্রামার পোর্শনের উপরই আমাদের নতুন ভিডিও। গ্রামার পোর্শনের যে আলোচনাটা লাস্ট ভিডিওতে করা হয়েছিল সেটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের গঠনগত বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা সেই ভিডিওটারই রাশ টেনে আজকের ভিডিওটাকে নিয়ে এসেছি। তবে পার্থক্যটা একটাই, সেটা ছিল থিওরিটিক্যাল নলেজ, সেটা শুধুমাত্র জানার জন্য। আর আজকে আমরা প্র্যাকটিক্যালি সত্যি সত্যি কীভাবে কোনো বাক্যকে সিম্পলে পাল্টানো যায়, কোনো বাক্যকে কমপ্লেক্সে পাল্টানো যায়, কোনো বাক্যকে কম্পাউন্ডে পাল্টানো যায়, তার প্রথম পার্ট নিয়ে এসেছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বাক্য তৈরি করার পার্টে পৌঁছে গেছি। তবে এই ভিডিওটাকে দেখার আগে তোমরা অবশ্যই ভার্বের যে চ্যাপ্টারের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরা হয়েছিল, সেখানে যে ফাইনাইট ইনফাইনাইট ভার্বের বিষয় আলোচনা করা হয়েছিল, সেই বিষয়টার জায়গাটাকে ভালো মতন দেখে নেবে, যাতে সেই বিষয়টা নিয়ে যখন তোমায় কোনো প্রশ্ন করা হবে বা আমি যখন করব, তখন যাতে তোমাকে আর খুঁজতে না হয় বা চিন্তা করতে না হয় বা মনে করার জন্য চেষ্টা করতে না হয়। ভিডিওটার মাঝখানে তুমি যাতে সহজেই ওই ভিডিওগুলোর সাথে কানেক্ট করে সেটার জানা জিনিসগুলোকে এখানে অ্যাপ্লাই করার মতন জায়গাতে থাকো। তো সেটাকে মনে রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটাকে দেখার আগে বা শুরু করার আগে তোমরা অবশ্যই সেই চ্যাপ্টারের ভিডিওটাকে, যদি মনে থাকে তো ওয়েল, আর যদি না মনে থাকে তাহলে আরও একবার ভালো মতন দেখে নিয়ে মনে করে নেওয়ার ব্যবস্থা করে নেবে, যাতে মাথার মধ্যে থাকে। তো চলে আসছি আমাদের প্রথম পার্টে, আমাদের প্র্যাকটিক্যাল কাজের। সেটা হলো সিম্পল সেন্টেন্সের বাক্য কিভাবে গঠন করব। মনে আছে নিশ্চয়ই, সিম্পল সেন্টেন্স অর্থাৎ আমাকে যেভাবেই বাক্য দেওয়া থাক না কেন, আমি দেখব যে এই বাক্যগুলোর মধ্যে, যেটা প্রশ্নে দেওয়া আছে, সেই বাক্যগুলোর মধ্যে নিশ্চয়ই ফাইনাইট ভার্বের সংখ্যা কী থাকবে, বেশি থাকবে, থাকতেই হবে, কারণ সেটা সিম্পল সেন্টেন্স হবে না নিশ্চয়ই। তাহলে পারে ফাইনাইট ভার্বের সংখ্যা একটা না হলে পারে সেটা সিম্পল সেন্টেন্স বলা যায় না। তার মানে কোয়েশ্চেনের মধ্যে নিশ্চয়ই আমাকে একাধিক ফাইনাইট ভার্বযুক্ত বাক্য দেওয়া আছে বা একাধিক বাক্য দেওয়া আছে, যে বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে পাল্টাতে বলা হচ্ছে। অর্থাৎ ফাইনাইট ভার্বের সংখ্যাটা আমাকে কটাতে আনতে হবে, একটাতে আনতে হবে। এবার ফাইনাইট ভার্বের সংখ্যাকে একটাতে নিয়ে আসার জন্য আমার কাছে অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো ভ্যারি করে বিভিন্ন ক্ষেত্রে। আমরা এখানে মূলত যে পদ্ধতিটাকে নিয়ে কথা বলবো, সেই পদ্ধতিকে ব্যবহার করলে পারে, যেটা অলরেডি আমরা শিখে এসেছি, সেই পদ্ধতিকে ব্যবহার করলে পারে পৃথিবীর প্রায় 90 থেকে 95% বাক্যকে আমরা খুব সহজে ইনফাইনাইটে পাল্টাতে পারি, সিম্পল সেন্টেন্সে পাল্টাতে পারি 90 থেকে 95%। বাকি যে 5-10% বাক্য থেকে যায়, সেই বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে পাল্টানোর জন্য অন্য বিভিন্ন পদ্ধতির প্রয়োগ করতে হয়। কিন্তু সেই পদ্ধতিগুলো কি কি সেটাকে জানার আগে আমরা সেই অধিকাংশ বাক্যগুলোকে কিভাবে সিম্পলে পাল্টানো যায়, সেই জেনারেল যে পদ্ধতিটা, যেটা সবার আগে জানা উচিত, সেটা সম্পর্কে একটু আলোচনা করে। এবার ধরো তোমাকে একটা বাক্য দেওয়া আছে, বা এমন 2 বা 3টে বাক্য দেওয়া আছে, যে বাক্যটাকে তোমাকে সিম্পলে পাল্টাতে হবে। এবার তুমি যখন বাক্যটা লিখবে, তখন সেই সিম্পলে পাল্টানোর জন্য তোমাকে ফাইনাইট ভার্বগুলোকে প্রত্যেকটাকে ফাইনাইট রাখা আর যাবে না। আমাকে ফাইনাইট ভার্ব নিশ্চয়ই কটা করতে হবে, একটা করতে হবে। তাহলে সবচাইতে কোন কথাটা মাথায় আসে, যেটার সাহায্যে ওই বাক্যগুলোকে আমি সিম্পলে পাল্টাতে পারি, মানে 3টে 4টে 5টা 10টা ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে পাল্টাতে পারি। মাথায় আসবে, যদি আমার সিম্পল সেন্টেন্সে পাল্টাতে হয়, তাহলে নিশ্চয়ই বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে বাদ বাকি ফাইনাইট ভার্বগুলোকে কী করব? খুব সহজ কথা, যে ওই বাদ বাকি ফাইনাইট ভার্বগুলোকে আমি ইনফাইনাইটে পাল্টে দেবো। আর ইনফাইনাইটে পাল্টালে পরেই সম্পূর্ণ বাক্যের মধ্যে প্রত্যেকটা কাজের কথা থাকবে ইনফাইনাইট আকারে থাকবে, কিন্তু বাক্যের মধ্যে ফাইনাইট ভার্বের সংখ্যা কটা হবে, একটা। আর আমার টার্গেটই তো তাই, যে সিম্পল সেন্টেন্সে পাল্টানো, অর্থাৎ বাক্যে একটা ফাইনাইট ভার্বকে রেখে দেওয়া। তাহলে আমাকে একটা বাক্য দেওয়া হোক, 2টো বাক্য দেওয়া হোক, 3টে বাক্য দেওয়া হোক, এই 10টা বাক্য দেওয়া হোক, আমার কাজ ওর মধ্যে ফাইনাইট ভার্বগুলো কোনগুলো খুঁজে নেওয়া, এবং তারপরে সেই বাক্যটাকে এমনভাবে লেখা যাতে ওই ভার্বগুলো, যতগুলো ফাইনাইট ভার্ব আছে, তাদের মধ্যে যে কোনো একটা থাকে ফাইনাইট, আর বাদ বাকিগুলো সম্পূর্ণ সমস্তটাই কী হয়ে যায়, ইনফাইনাইটে পাল্টে যায়। উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ নিয়ে কাজটা করি, তাহলে পরে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তবে উদাহরণ নেওয়ার আগে আরও একটা কথা বলি, যে যখন আমি ইনফাইনাইটে পাল্টাবো, তখন যেন এটা মনে থাকে, নিশ্চয়ই তোমরা ওই ভিডিওটা দেখে নিয়েছো ভার্বের, সেইটাতে বলা হয়েছিল ফাইনাইট থেকে ইনফাইনাইটে পাল্টানোর বা প্রকারটা কীরকম, পদ্ধতিটা কীরকম, ইনফাইনাইট ভার্বের আকৃতিগুলো কী কী। আমাদের নিশ্চয়ই মনে আছে ইনফাইনাইট ভার্বের প্রকার 3টে,
একটা জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। কিন্তু আকারগত দিক দিয়ে, আকৃতিগত দিক দিয়ে আমরা ইনফাইনাইট ভার্বকে কটা ভাগে রেখেছিলাম? দুটো ভাগে রেখেছিলাম, একদম বেসিক ধারণায় অনুযায়ী। মনে আছে তো? দুটো ভাগ কী কী? একটা ভার্ব প্লাস আইএনজি আকার আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। অর্থাৎ জিরান্ডি বলো চাই পার্টিসিপল বলো, এই দুটোকেই আমরা ভার্ব প্লাস আইএনজি আকারে রেখেছি আর টু প্লাস ভার্বের অরিজিনাল আকারটাকে ইনফিনিটিভ আকারে রেখেছি। ওই আলোচনায় আমরা অলরেডি পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করে ফেলেছিলাম, যে কারণে এই দুটো আকার ছাড়াও পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে, ঠিকই আছে, সেটা লাগবে, ভবিষ্যতেই প্রয়োজন পড়বে। কিন্তু আপাতত যেহেতু কেবল আমরা শুরু করতেছি, আমরা এই দুটো ভার্বের আকার নিয়েই মাথায় রাখবো ইনফাইনাইট ভার্বের ক্ষেত্রে, একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। আর এটাও নিশ্চয়ই মনে আছে, তোমাদেরকে বলা হয়েছিল যে একটা বাক্য তৈরি করার সময় কিভাবে তুমি ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করবা, কিভাবে করবা, মনে আছে তো? প্রথমে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করব। ফাইনাইট ভার্বের সমস্ত কাজ অর্থাৎ ফাইনাইট ভার্বটাকে বসাবো, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট বসাবো, ফাইনাইট ভার্বের অবজেক্ট বসাবো। যদি ফাইনাইট ভার্বের দুটো অবজেক্ট হয় তাহলে দুটো অবজেক্টকেই বসাবো। তারপরে প্রিপোজিশনাল অবজেক্টকে বসাবো কার? ফাইনাইট ভার্বের। এবার এই প্রিপোজিশনাল অবজেক্টের সংখ্যা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, পরপর পরপর বসাতেই যাবো, তাই না? কিন্তু এই সমস্ত কিছুই কোন ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য? ফাইনাইট ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। যে কারণে কি বলা হয়েছিল যে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করে ফেলার পরে আমরা কাকে ব্যবহার করব? ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করব। যখন দেখলাম যে হ্যাঁ, ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করা হয়ে গেছে, কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে, কোনো বাক্যে দুটো প্রিপোজিশনাল অবজেক্ট থাকতে পারে, কোনো বাক্যে প্রিপোজিশনাল অবজেক্ট ফাইনাইট ভার্বে নাও থাকতে পারে, কোনো বাক্যের মধ্যে একটা মাত্র অবজেক্ট থাকতে পারে, ইট ভ্যারিজ। কিন্তু ওই বাক্যের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করে ফেলার পরে, অর্থাৎ যা যা কিছু আছে সব কিছু বের করে লিখে ফেলার পরে, তারপরে আমি কাকে ব্যবহার করব? ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করব। আলোচনা হয়ে গেছে, আমি জাস্ট একটা রিক্যাপচুলেট করতেছি। এবার ইনফাইনাইট ভার্বকে বসানোর পরে ইনফাইনাইট ভার্বের কাকে বসাবো? সাবজেক্টকে বসাবো। ইনফাইনাইট ভার্বের অবজেক্ট বসাবো। হতে পারে ইনফাইনাইট ভার্বের দুটো অবজেক্ট আছে ওই বাক্যের মধ্যে, তাহলে দ্বিতীয় অবজেক্টও বসাবো। এবং তারপরে ইনফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্টকে বসাবো। দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে সম্পূর্ণটাই। তাহলে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করার পরে ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করা, তারপরে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট বসানো, ইনফাইনাইট ভার্বের অবজেক্ট, ইনফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ ইনফাইনাইট ভার্বের সমস্ত কাজ কমপ্লিট করা। যদি বাক্যের মধ্যে দুটো ইনফাইনাইট ভার্ব থাকে তাহলে এই কাজটা, এই প্রথম ইনফাইনাইট ভার্বের কাজ শেষ করার পরে তারপরে আরেকটা ইনফাইনাইট ভার্বের আমি কি করব? কাজ শুরু করব। অর্থাৎ এতটা করার পরে তারপরে সেকেন্ড ইনফাইনাইট ভার্ব বসাবো। এই সেকেন্ড ইনফাইনাইট ভার্বেরও কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সেকেন্ড ইনফাইনাইট ভার্বের অবজেক্ট বসাতে হবে। সেকেন্ড ইনফাইনাইট ভার্বের দ্বিতীয় অবজেক্ট বসাতে হবে যদি থাকে। সেকেন্ড ইনফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্টকে বসাতে হবে যদি থাকে। যদি তিনটে থাকে তাহলে তারপরে এটা করার পরে তারপরে আবার থার্ড ইনফাইনাইট ভার্বকে বসাবো। থার্ড ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট। তো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে বাক্যগুলো, তো এতটা লম্বা আমাদের শুরুতেই করার দরকার নেই। আমরা একটা ইনফাইনাইট ভার্ব দিয়েই কথাটাকে মনে রাখার চেষ্টা করি। কি কথাটা? যে ফাইনাইট ভার্বের কাজটাকে সম্পূর্ণ শেষ করার পরে ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করতে হয়। ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট, ইনফাইনাইট ভার্বের অবজেক্ট, ইনফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্টকে আলাদা করে বাক্যের মধ্যে আবার ব্যবহার করতে হয়। এর সাথে সাথে আরও তিনটে পার্ট ছিল বাক্যগুলোর, ইনফাইনাইট ভার্বযুক্ত বাক্যগুলোর, খেয়াল আছে নিশ্চয়ই। যেখানে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সাবজেক্ট একই, সেখানে আমি এই সাবজেক্টটাকে কি করে দিতে পারি? মুছে দিতে পারি। কোনো কোনো বাক্যের মধ্যে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের অবজেক্ট, কোনো একটা অবজেক্ট একই ব্যক্তিকে, একই বস্তুকে চিহ্নিত করে, তাহলে সেখানে আর আলাদা করে সাবজেক্টটাকে বসানোর দরকার পড়ে না। মনে আছে না? আর যদি দেখি যে না, ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সাবজেক্ট দুটো আলাদা ব্যক্তি, আলাদা বস্তুকে চিহ্নিত করছে, তাহলে তোমাকে অবশ্যই ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে কি করতে হবে? বাক্যের মধ্যে রাখতে হবে। মনে আছে তো? তিনটা পার্টের কথা আমি আগের কোনো একটা ভিডিওতে আলোচনা করে এসেছি। কোন ভিডিওতে আমরা এখন মনে নেই, এই মুহূর্তে তো মনে নেই। নিশ্চয়ই এই ইনফাইনাইট ভার্বের আকৃতি নিয়ে আলোচনা করার সময় সেই কথাগুলো বলা হয়েছিল। সেখানকার ভিডিওগুলোকে খেয়াল করে রিভাইজ করো। তোমার কাছে তোমার এই মুহূর্তে মনে পড়ে যাওয়া উচিত, যদি খুব ভালো মতনভাবে ভিডিওগুলোকে ফলো করে থাকো, মাইনিউটলি ফলো করে থাকো, তাহলে পরে এই মুহূর্তে তোমার মনে পড়ে যাওয়া উচিত কোন ভিডিওটার মধ্যে এই আলোচনাটা আছে। প্রয়োজন পড়লে পরে তুমি সেই ভিডিওটার সঙ্গে কী করে নিতে পারো? রেফার করে নিতে পারো। সো প্লিজ ডু ইট। তার কারণ এই যে বেসিকগুলো তুমি যদি মাথায় না রাখো, ছোট ছোট বেসিক,
তাহলে পরে পরবর্তীতে গিয়ে তোমাকে রুলস মুখস্থ করতে হবে। আর আমরা রুলস মুখস্থ করার পক্ষপাতিত্ব না, পক্ষে না। আমরা সবসময় বেসিক মনে রাখবো। বেসিকটা যদি জানা থাকে তারপরে সেই বেসিকটাকেই অ্যাপ্লাই করতে করতে আমরা পরে যে কোনো কাজ করতে করতে এগোতে থাকবো। তো সেই জন্য এই বেসিকটাকে খুব ভালো মতন তোমাকে কী করতে হবে, মাথায় রাখতে হবে। এবার সেই একই কাজটাকে আমরা এখন পিওরলি বাক্যের মধ্যে প্রয়োগ করতে যাচ্ছি। এবার সেই বাক্যের মধ্যে প্রয়োগ করার জন্য আমাকে মাথায় রাখতে হবে আরও একটা জিনিস, যে এই যে ইনফাইনাইট ভার্বকে বসাবো, সেই ইনফাইনাইট ভার্বটাকে কীভাবে বসাবো। কারণ ইনফাইনাইট ভার্বের তো দুটো আকৃতি, একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম। এই দুটোর মধ্যে কোনটাকে ব্যবহার করব? মনে আছে নিশ্চয়ই, আলোচনার মধ্যে ছিল ওই ভিডিওগুলোতে, যে যদি দেখি ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে বা একসাথে হচ্ছে, তাহলে পরে ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি আকার কার, ইনফাইনাইট ভার্বের। আর যদি দেখি ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের পরে হচ্ছে, তাহলে পরে ব্যবহার করব টু প্লাস ভার্বের অরিজিনাল আকার কার, ইনফাইনাইট ভার্বের। তাহলে ফাইনাইট ভার্বের সমস্ত কাজ করলাম, তারপরে ইনফাইনাইট ভার্বের তুলনা করলাম, দেখলাম এই কাজটা এই কাজের আগে হচ্ছে, তো সুতরাং ভার্ব প্লাস আইএনজি আকার বসালাম, যে এটা ইনফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে যাচ্ছি তার ভার্ব প্লাস আইএনজি আকার বসালাম, তারপরে তার অবজেক্ট সাবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্টকে বসাই দিলাম। যদি দেখি যে ইনফাইনাইট ভার্বটা বসানোর সময় এই ফাইনাইট ভার্বের কাজের একসাথে হচ্ছে, তাহলেও ভার্ব প্লাস আইএনজি বসালাম, তারপরে এর অনুযায়ী সমস্ত কাজ কমপ্লিট করলাম। যদি দেখি ইনফাইনাইট ভার্বটাকে বসানোর সময় ফাইনাইট ভার্বের কাজের পরে হচ্ছে বাক্যের মিনিং অনুযায়ী, তাহলে পরে ইনফাইনাইট ভার্বের ক্ষেত্রে টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম বসালাম, তারপরে তার প্রয়োজনীয় কাজগুলো সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্টের কাজগুলো করতে থাকলাম। সো দিস ইজ দ্য প্রসিডিয়ার, ভেরি সিম্পল। অলরেডি করে এসছি, জেনে এসছি কীভাবে বাক্যগুলোকে তৈরি করতে হয়, সেটাও আমার জানা। আমরা প্র্যাকটিসও হয়তো করেছি বাড়িতে ভিডিওটা দেখার পরে, কেন বারবার বলছি যে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্র্যাকটিস করে এসেছি, এবং সেই যে প্র্যাকটিসটা করছিলাম সেই যে প্র্যাকটিস করার ফলে যে বাক্যগুলো তৈরি হয়েছিল ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করার ফলে, আমি দেখতে পাবো, এবার ওই খাতাটাকে বের করে দেখো, ওই প্র্যাকটিসের জায়গাটাকে বের করে দেখো, সেই প্রত্যেকটা বাক্য যেখানে তুমি ইনফাইনাইট ভার্ব ব্যবহার করেছো, সেই প্রত্যেকটা বাক্যতে দুটো ভার্ব ছিল ঠিকই। ভার্ব কয়টা? দুটো। কিন্তু ফাইনাইট ভার্ব সংখ্যা কয়টা ছিল? অনলি ওয়ান। কারণ আরেকটা তো আর ফাইনাইট নেই, সেটা কি হয়ে গেছে? ইনফাইনাইট। তাহলে আমাকে তো বলা হয়েছিল সিম্পল সেন্টেন্স মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যটার মধ্যে দুটো ভার্ব ছিল ঠিকই, কিন্তু ফাইনাইট ভার্বের সংখ্যা কিন্তু কটা ছিল? একটা ছিল। অর্থাৎ যে কাজটাকে অলরেডি আমরা ফাইনাইট ইনফাইনাইট আলোচনার সময় প্র্যাকটিস করে এসেছিলাম, সেই বাক্যগুলো আসলে কোন বাক্য ছিল? আসলে ছিল সিম্পল সেন্টেন্সের বাক্য। কঠিন কিছু ছিল নাকি কঠিন ছিল না? আমার তো মনে হয় না কোনো কিছু কঠিন ছিল, খুবই সহজ কাজ ছিল। তোমাদেরও নিশ্চয়ই সেরকমই সহজ বলেই মনে হচ্ছে বা মনে হবে, যদি ঠিকঠাক প্র্যাকটিসটা করে থাকো। বারবার একই কথা বলছি, আমার বলার তো কাজ আমি বলে যাচ্ছি। আনলেস অ্যান্ড আনটিল ইউ প্র্যাকটিস ইট ইউর সেলফস প্র্যাকটিক্যালি, নিজের হাতে যতক্ষণ না কাজটা করতেছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা কোনো সময় সহজ হবে না। সেটা খালি ইংলিশের ক্ষেত্রে কেন, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, অঙ্ক বলো, যাই বলো না কেন, ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস ইট। তোমাকে নিজেকে হাতে কলমে করে দেখতে হবে। তুমি নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে, সেই সমস্যাগুলোকে ক্ল্যারিফাই করতে হবে। একবার যদি ক্ল্যারিফাইটা করে ফেলতে পারো তোমার ওই সমস্যাগুলোকে, তাহলে পরেই জিনিসগুলোকে বুঝে ফেলতে পারো, তাহলে পরেই সেই জিনিসটা আর কঠিন থাকে না। সো দিস ইজ অলসো নট আ ভেরি টাফ টাস্ক, ইট ইজ আ ভেরি সিম্পল টাস্ক, দ্য ওয়ে আই হ্যাভ ট্রাইড টু টিচ ইউ। তো সেই পদ্ধতিতে আমরা যে কাজটা অলরেডি করে এসেছিলাম, সেখানে শুধুমাত্র আমাদেরকে নামটা বলা হয়নি যে আমরা কি কাজ করতেছি, কোন ধরনের বাক্যে পরিণত করছি। আজকে তোমাকে নামটা বলা হচ্ছে, যেহেতু আমাদের টপিক এসছে, ওই যে বাক্যগুলো তোমরা তো অলরেডি তৈরি করে ফেলেছো, সেগুলোকেই সিম্পল সেন্টেন্স বলে চিহ্নিত করা হয়। আর এই যে পদ্ধতি, যতগুলোই ফাইনাইট ভার্ব থাক না কেন, তাদের মধ্যে যে কোনো একটাকে ফাইনাইট রেখে বাদ বাকিগুলোকে ইনফাইনাইটে পাল্টাতে থাকো, এবং তার আকৃতি অনুযায়ী তার কাজের তুলনা করে তার নির্দিষ্ট আকৃতি অনুযায়ী বাক্যের মধ্যে প্রয়োগ করতে থাকো একই পদ্ধতিতে। এই পদ্ধতিটাই সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। কারণ পৃথিবীর 100% বাক্যের মধ্যে 90 থেকে 95% বাক্যই এই পদ্ধতিতে কি করা যায়? সিম্পলে পরিণত করা যায়। সো দিস ইজ দ্য প্রসিডিয়ার। এই প্রসিডিয়ারটাতে কোনো সমস্যা আছে কি? আমার তো মনে হয় না কোনো সমস্যা থাকার কথা। তো আজকের যে ভিডিওটা নিয়ে আমরা চলে এসেছি, সেটা এই প্রসিডিয়ারটাকে প্রয়োগ করে প্র্যাকটিক্যালি বিভিন্ন বাক্যকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পাল্টানো যায় সেটাকে দেখার জন্য। দেখা যায়।
এবার কাজটাকে কিভাবে করব, এগুলো তো গেল বেসিক্স, এটাকে মাথায় রেখে আমাকে কাজটা করতে হবে, এটা আমরা অ্যাপ্লাই করব, কিন্তু আসলে কাজটা করব কিভাবে সেটাকে বলা হলো না এখনো পর্যন্ত। সেটার জন্য আমাদের কি লাগবে, উদাহরণ লাগবে। সাপোজ তোমাকে একটা বাক্য দেওয়া হলো, শি ফিনিশড হার ওয়ার্ক, ফুল স্টপ, শি ওয়েন্ট টু বেড। আমি উদাহরণটা দেখে দেখে লিখছি, কারণ উদাহরণ মনের থেকে তৈরি করাটা আমার পক্ষে খুব কঠিন কাজ। সো শি ফিনিশড হার ওয়ার্ক, শি ওয়েন্ট টু বেড। এই যে বাক্যটা, এই বাক্যটাতে আমি দেখতে পাচ্ছি, এই বাক্য বলবো না, এই যে বাক্য দুটো, এই বাক্য দুটোতে দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা বাক্য আছে, এবং পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেনে বলছে টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স বা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তোমাকে সিম্পল সেন্টেন্সে দুটো বাক্যকে কি করতে বলা হয়েছে, জয়েন করতে বলা হয়েছে। আমরা জয়েনিং আলাদা চ্যাপ্টারে শিখি, আবার সিম্পল কমপ্লেক্সে তৈরি করা আলাদা চ্যাপ্টারে শিখি। এগুলো আলাদা কিছু না তো, একই তো জিনিস। হয় আমাকে দুটো আলাদা আলাদা বাক্য দিচ্ছে, যদি সিম্পলে পাল্টাতে বলা হয় তার মানে এটাকে আমাকে কি করতে বলছে, জয়েন করতে বলছে। এবার আমাকে একটা সিঙ্গেল বাক্য দিচ্ছে, করবো আমরা, সেটারও উদাহরণ নেব, সেই উদাহরণ দিয়ে বাক্যটাকে সিম্পলে পাল্টাবো, সেখানে আমাকে কি করতে বলছে, ট্রান্সফর্ম করতে বলছে কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পলে। একই জিনিস, সেম কাজ করতেছি, তাহলে আলাদা চ্যাপ্টারে শিখবো কেন? ওভারঅল একই জিনিসটাকে এক জায়গায় শিখিনি, তারপরে ওই শেখাটাকে বিভিন্ন জায়গায় কি করো, প্রয়োগ করো, অ্যাপ্লাই করো, দ্যাট উড বি মাচ বেটার। অনেক সহজ হবে জিনিসটাকে মাথায় রাখা, খেয়াল রাখা। সো দ্যাট ইজ দ্য প্রসিডিয়ার উই আর ট্রাইং টু মুভ ফরওয়ার্ড উইথ। সো এই যে বাক্য দুটো আছে, আমরা দেখি বাক্য দুটোকে আমাকে সিম্পলে জয়েন করতে বলা হয়েছে। তো বেসিক্যালি আমার কি দেখার দরকার, যেহেতু বাক্য দুটো, তার মানে ফাইনাইট ভার্ব কটা থাকার কথা, দুটো থাকার কথা। মনে আছে নিশ্চয়ই ফাইনাইট ভার্ব কোনগুলো, 12টা টেন্সের ভার্বের আকার, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের আকার, আর 8টা টেন্সের প্যাসিভ ভয়েসের 12টা আকার। এই তো 20টা আকৃতি ফাইনাইট ভার্বে, এছাড়া তো আর আকৃতি নাই। ভয়েস চেঞ্জ করে আসছি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে বি ভার্বের আকার থাকবে, তাই তো? এই যে আকৃতিগুলো, এইগুলো কী হবে, ফাইনাইট ভার্বের আকার। অথবা 12টা টেন্সে মেন ভার্বের প্রেজেন্ট আকার, মেন ভার্বের শেষে আইএনজি, তার আগে বি ভার্বের প্রেজেন্ট আকার, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তার আগে হ্যাভ ভার্বের প্রেজেন্ট আকার, মেন ভার্বের শেষে আইএনজি, তার আগে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সেরকমভাবে পাস্ট টেন্সের 4টা আকৃতি, ফিউচার টেন্সের 4টা আকৃতি, ওই 12টা আকৃতি ভার্বের। আর প্যাসিভ ভয়েসের 8টা আকৃতি। বাদ বাকি 4টা টেন্সে তো ভয়েস চেঞ্জ করাই যায় না, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার তৈরি করা যায় না, করে দেখেছি, ভুলভাল আসে, তাই না? দুটো নিয়মের সঙ্গে ম্যাচ করে না। তো সুতরাং 8টা এই 12টা টোটাল মিলে এই 20টা আমাদের ফাইনাইট ভার্বে রাখা। দেখি আমাদের বাক্যগুলোর মধ্যে সেরকম কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। দেখতে পাচ্ছি ভার্ব কোথায়, ফিনিশড। আচ্ছা, ফিনিশ ভার্বের পাস্ট ফর্ম বসে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? খেয়াল আছে নিশ্চয়ই, সেটা আমার বেসিক, ওটা মাথায় রাখতেই হবে, ওটা ভুলে গেলে চলবে না। তাহলে মেইন ভার্ব হচ্ছে ফিনিশ, ফিনিশ ভার্বের পাস্ট ফর্ম বসে আছে পাস্ট ইনডেফিনিট টেন্সের আকৃতিতে এই বাক্যটা তার মানে লেখা আছে। মানেটা কি, শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করে ফেলেছিল। তারপরের বাক্যটাতে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, সেটা কোথায়, ওয়েন্ট। ভার্ব ফর্ম আমার মুখস্থ থাকার কথা, বেসিক, ভুলে গেলে চলবে না। তুমি যদি ভুলে যাও বলো আমার মুখস্থ থাকে না, মনে থাকে না, তো ফাইন, আমিও বলো তোমার দ্বারা ইংলিশ লেখা সম্ভব হবে না। ইউ উইল হ্যাভ টু, ওটা না মনে রাখতে পারলে পরে কাজ হবে না। তোমাকে ইংলিশ লিখতে হয়, বাক্য গঠন করতে হয়, ভার্ব ফর্ম মনে রাখতে হবে, এই বেসিক টেন্সের ধারণা মাথায় রাখতে হবে, পার্টস অফ স্পিচের ধারণা মাথায় রাখতে হবে। এই 3টা হচ্ছে মেইন বেসিক্স অফ ইংলিশ। নাও এই দুটো বাক্যের মধ্যে আমি একটাতে দেখতেছি ভার্বের পাস্ট ফর্ম, এটাতেও দেখতেছি ভার্বের পাস্ট ফর্ম, দুটোই মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের আকার, মানে নিশ্চয়ই কি ফাইনাইট ভার্ব আমার জ্ঞান অনুযায়ী। তাহলে এই দুটো বাক্যে আলাদা আলাদা দুটো কি পাওয়া যাচ্ছে, ফাইনাইট ভার্ব দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার যে হাইপোথিসিসে আমরা আসছিলাম যে একটা বাক্য তৈরি করার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবেই, বা সেটাই থাকা সম্ভব, একটাই ফাইনাইট ভার্ব থাকা সম্ভব, আমি তাই দেখতেছি। এটা একটা বাক্য, সেখানে ফাইনাইট ভার্ব কটা, একটা, দুটো নেই, তিনটা নেই, একটা ফাইনাইট ভার্ব। সেকেন্ড বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কটা, একটা। সবই তো মিলতেছে, কোনো কিছু অমিল পাওয়া যাচ্ছে না। এবার আমাকে এই দুটো ফাইনাইট ভার্ব দিয়ে যে দুটো বাক্য দেওয়া আছে এটাকে জোড়া লাগাতে হবে কোথায়, সিম্পল সেন্টেন্স, মানে ইনফাইনাইটে পাল্টাতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা ফাইনাইট ভার্ব। সেটাকে যদি আমাকে পাল্টাতে হয় তাহলে আমাকে একটু বাংলায় চিন্তা করতে হবে, বাংলাতে আমি একটু চিন্তা করার সাহায্য নেব, না করলেও হয়, তোমাদের সুবিধার জন্যই বলছি। তাহলে প্রথমে আমি এই বাক্যটাকে আগে বাংলায় চেঞ্জ করে নিই, করতে পারি, করে নিলে পরে কি দাঁড়াবে, মানেটা, সে তার কাজ শেষ করেছিল, গাড়ি, সে
ঘুমাতে গিয়েছিল। এটা ঘুমাতে গিয়েছিল বললে পারে, আচ্ছা চলো ঘুমাতে গিয়েছিল, যা মানে তাই দিয়েই করি। এই তো আমার দুটো মানে, সে তার কাজ শেষ করেছিল, সে ঘুমাতে গিয়েছিল। তার মানে এই দুটো বাক্যকে একসঙ্গে পড়লে পারে মানেটা কিরকম দাঁড়ায়? আগে কাজ শেষ করছে তারপরে ঘুমাতে গেছে, নাকি আগে ঘুমাতে গেছে তারপরে কাজ শেষ করছে? তা তো না, সে তার কাজ শেষ করলো, সে ঘুমাতে গেল। মানেটা কি? নিশ্চয়ই সে তার কাজটা আগে শেষ করলো, তারপরে সে কোথায় গেল? ঘুমোতে গেল। এই তো মানেটা হওয়া উচিত, নিশ্চয়ই তাই। এবার এই দুটো কথাকে আমি যদি একসঙ্গে বলতে চাই তাহলে আমি কি বলবো? নর্মালি তোমার মাথায় কি আসে সেটাকে চিন্তা করতে হবে, বাংলায় যদি চিন্তা করি। অর এলস এখন যদি তুমি মনে করো যে না আমি বাংলা দিয়ে কাজটা করব না, বাংলাতেও আসছি, বাংলা দিয়ে কাজটা করব না, আমি কিভাবে করব? আমি দেখবো ইংরেজি দিয়ে ডাইরেক্ট করা যায় কিনা। আমার কাছে দুটো ফাইনাইট ভার্ব আছে, আমার মাথায় আছে আমি একটাকে ইনফাইনাইটে পাল্টাবো, দেখি না আগে এটাকে ইনফাইনাইটে পাল্টায় দেখি কি হয়, আবার তারপরে এটাকে ইনফাইনাইটে পাল্টায় দেখি কি হয়। তারপরে যদি এটাকে ইনফাইনাইটে পাল্টাই তাহলে আমার কাছে ফাইনাইট ভার্ব পড়ে থাকলো কোনটা? এটা। আর আমার নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করতে হবে, তাহলে এই ভার্বটা দিয়ে আগে সমস্ত কাজ করে নিই। সমস্ত কাজ মানে কি? সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন অবজেক্ট বসানো, সেটা তো অলরেডি একটা বাক্য দেওয়াই আছে, তাহলে এই বাক্যটা কি আগে লিখে ফেলতে পারি, কারণ এখানে আমার ফাইনাইট ভার্বের সাবজেক্ট, ফাইনাইট ভার্বের অবজেক্ট প্রিপোজিশন অবজেক্ট নিশ্চয়ই বসে আছে, তাহলে ওই বাক্যটাকে আগে লিখে দিই। বুঝো নিশ্চয়ই? আমাকে আলাদা করে কি করতে হচ্ছে না, খুঁজে বের করতে হচ্ছে না, বা বানাতে হচ্ছে না, তৈরি করতে হচ্ছে না। এখানেই তোমার এই তো ফাইনাইট ভার্ব বসালাম, ফাইনাইট ভার্বের সাবজেক্ট, ফাইনাইট ভার্বের অবজেক্ট নেই, ফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্ট দেখতে পাচ্ছি, তো আমি ডাইরেক্ট বাক্যটাকে লিখে দিলাম। ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করা শেষ, আর কিছু বাকি নেই, আমি 100% শিওর, কারণ ফাইনাইট ভার্বের বাক্যটা ওখানেই দেওয়া আছে। এবার আমি এই বাক্যটাকে কি করব? ইনফাইনাইটে পাল্টাবো, অর্থাৎ এই ভার্বটাকে ইনফাইনাইটে পাল্টাবো। ইনফাইনাইটে পাল্টানোর পদ্ধতি কি? ভার্ব প্লাস আইএনজি প্রয়োগ করা অথবা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার দেওয়া। আমাকে দুটাকে তুলনা করে দেখতে হবে, আগে হচ্ছে না একসাথে হচ্ছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, যদি পরে হয় তাহলে পরে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। আর মানে অনুযায়ী আমি বুঝে গেছি যে কাজটা শেষ করার পরেই সে কোথায় গিয়েছিল? ঘুমোতে গিয়েছিল। তাহলে ঘুমোতে যাওয়ার কাজ আর কাজটা শেষ হওয়া, তার নিজের কাজের শেষ হওয়া, এই দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে? কাজ শেষ হওয়া। আর কাজ শেষ হওয়াটাকেই আমি ইনফাইনাইটে পাল্টাচ্ছি, তাহলে ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজে আগে শেষ হয়ে গেছে, অর্থাৎ আগে হয়ে গেলে পরে তাকে আমি কোন আকার দিই? ভার্ব প্লাস আইএনজি আকার দিই। অর্থাৎ ফিনিশের শেষে আমি কি যুক্ত করব? আইএনজি আকার লাগাবো। তাহলে শি ওয়েন্ট টু বেড, তারপরে ইনফাইনাইট ভার্বকে বসালাম ফিনিশিং। এবার ফিনিশিং আমার ইনফাইনাইট ভার্ব হওয়ার কারণে ইনফাইনাইট ভার্বের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এবার ফিনিশিং কে শেষ করেছিল? সে শেষ করেছিল, তাহলে এখানে আমি ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট বসালাম শি, বসালাম। অবজেক্ট বসাতে হবে, কি শেষ করেছিল? হার ওয়ার্ক। কথা বুঝি নিশ্চয়ই? তাহলে ফাইনাইট ভার্ব বসালাম, ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন অবজেক্ট সমস্ত কাজ শেষ করলাম। আমাকে এনে খুঁজে বের করতে হয়নি, কারণ বাক্যটা অলরেডি দেওয়া ছিল, ঝামেলা ছিল না। তারপরে আমি দুটোর মধ্যে তুলনা করলাম, এটা যেহেতু ইনফাইনাইট ভার্ব, আমি দেখলাম ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে হচ্ছে, তো সুতরাং ভার্ব প্লাস আইএনজি যুক্ত করলাম, ফিনিশ প্লাস আইএনজি। এবার ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট বসালাম, ইনফাইনাইট ভার্বের অবজেক্ট বসালাম। আমার তো কাজ শেষ হয়ে যাওয়ার কথা, সত্যি তো শেষ হয়ে গেছে। এবার আমি বাক্যটাকে রিডিং করলাম, শি ওয়েন্ট টু বেড, শি ফিনিশিং হার ওয়ার্ক। দেখতে পেলাম যে ইনফাইনাইট ভার্বের যেটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের যেটা সাবজেক্ট, সেই দুটো সাবজেক্টই একই ব্যক্তি। কেননা যে মেয়েটা কাজটা শেষ করেছিল, তার কাজ শেষ করেছিল, সেই মেয়েটাই তো ঘুমোতে গিয়েছিল, একই তো ব্যক্তি নিশ্চয়ই। তা যেহেতু একই ব্যক্তি, সাবজেক্ট দুটোই এক, তাহলে আর আমার এখানে কি দরকার নেই? শিখে দরকার নেই। দরকার আছে কি? আমার বাক্য ইজ রেডি। বাক্যটা কি? শি ওয়েন্ট টু বেড ফিনিশিং হার ওয়ার্ক, কমপ্লিটেড, কিচ্ছু দরকার। এবার আমি উল্টাটা করে দেখি, বললে কি হবে? এটাকে ইনফাইনাইট করেছিলাম, এবার আমি এটাকে ইনফাইনাইট করবো, করাই যায়। তাহলে পরে এটা আমার ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব দিয়ে কাজ শেষ করা মানে আগে আমি ফাইনাইট ভার্বের কাজ করবো, করে নিই। ফাইনাইট ভার্বের কাজ করা মানে কি? ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট ভার্বকে বসানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্টকে বসানো। ফাইনাইট ভার্বের সমস্ত কাজ শেষ করা হয়ে গেছে। এবার আমি কাকে যুক্ত করব? ইনফাইনাইট ভার্বকে যুক্ত করব। ইনফাইনাইট ভার্বটা আমি কোন ভার্বকে ব্যবহার করতেছি? গো ভার্বকে ব্যবহার করতে চাই। এবার আমাকে তুলনা করতে হবে, গো ভার্বে কোন আকার বসাবো, তুলনা করে দেখি। ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের পরে হবে, তাই না? কাজটা শেষ করবে তারপরে না ঘুমোতে যাবে, তাহলে ঘুমোতে যাওয়ার কাজটা শেষ করার পরে হয়। তো যার ফলে এই বাক্যের ক্ষেত্রে, যার ফলে এখানে আমি আর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারবো না। কি করতে হবে? টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্মকে ব্যবহার করতে হবে। করলে পারে বাক্যটা কি হয়? শব্দটা কি হয়?
টু গো, তাহলে টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম, ওয়েন্ট কিন্তু লাগাই নাই, অরিজিনাল ফর্মকে বসাইছি। মনে আছে নিশ্চয়ই অরিজিনাল ফর্মের কথা, নিশ্চয়ই মনে আছে। এবার ইনফাইনাইট ভার্বকে বসিয়ে দিয়েছি। এবার ইনফাইনাইট ভার্বে কি আর কাকে লাগবে? সাবজেক্ট লাগবে। এবার কে যাবে? কে গিয়েছিল? সে গিয়েছিল, সি বসালাম। কি গিয়েছিল? হয় না। কাকে গিয়েছিল? মানে হয় না। তো সুতরাং অবজেক্ট নেই। কোথায় গিয়েছিল? বিছানায় গিয়েছিল। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে পরে প্রিপোজিশনাল অবজেক্ট, এই কারণে আমি কি বসালাম? প্রিপোজিশনাল অবজেক্টটা বসালাম। বাক্যটা কি দাঁড়ালো? শি ফিনিশড হার ওয়ার্ক, শি টু গো টু বেড। এবার এই বাক্যটা তৈরি হওয়ার পরে আমি দেখলাম আবার বিছানায় যাওয়ার কাজটা করেছিল যে মেয়েটি, শেষও করেছিল সেই মেয়েটি। অর্থাৎ ফাইনাইট ভার্বের সাবজেক্ট আর ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট এই বাক্যের ক্ষেত্রে একই ব্যক্তিকে চিহ্নিত করতেছে। তো সুতরাং ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে আর কি করার দরকার নেই, লেখার দরকার নাই। বাক্য আমার শেষ হয়ে যাওয়ার কথা, সত্যি সত্যি বাক্য তোমার কমপ্লিট হয়ে গেছে। বাক্যটা কি? শি ফিনিশড হার ওয়ার্ক টু গো টু বেড। কমপ্লিটেড। এখন এতদিন ধরে ইংরেজি নিয়ে কথা বলা প্র্যাকটিস করেছি, ইংরেজি বাক্য তৈরি করা প্র্যাকটিস করেছি, যার ফলে এই দুটো বাক্য পড়লে পরে দেখো তুমি দু রকমের বাংলায় মিনিং ফ্রেম করতেছো। দু রকমের বাংলা মিনিং কীরকম চিন্তা করে দেখো, তোমার কাছে মনের মধ্যে একটা অলরেডি বাংলা মিনিং তৈরি হয়ে গেছে। শি ওয়েন্ট টু বেড ফিনিশিং হার ওয়ার্ক, এই কথাটার বাংলা মানে কি হবে? সে তার কাজ শেষ করে বিছানায় গিয়েছিল, এটা হবে। আর এই বাক্যটার ক্ষেত্রে বাংলা মিনিংটা কি দাঁড়াবে? যেহেতু আমরা ফাইনাইট ইনফাইনাইটের মানে দিয়ে বাক্য তৈরি করে এসেছি, সেটার উপর বেস করে কথাটা বলতেছি। যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এই কাজটা বের করাটা খুব একটা কঠিন কাজ হবে না। এই বাক্যটার মিনিংটা শি ফিনিশড হার ওয়ার্ক টু গো টু বেড, এটার মানে কি হবে? সে বিছানায় যাওয়ার জন্য তার কাজ শেষ করেছিল, এটা হবে নাকি না? একটাতে হবে সে বিছানায় যাওয়ার জন্য কারণটাকে চিহ্নিত করতেছে, কাজ শেষ করেছিল। আরেকটাতে কাজটা শেষ করেই বিছানায় চলে গিয়েছিল, এখানে কোনো কারণ টারণের ব্যাপার নেই। তার কাজ শেষ হয়ে গেছে, তারপরে সে কোথায় গিয়েছিল? বিছানায় গিয়েছিল। এখন এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যের মধ্যে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে, এটা তোমাকে এখন চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করতে হবে? এর মিনিংয়ের উপর বেস করে। তুমি দেখবে সে তার কাজ শেষ করেছিল, সে ঘুমোতে গিয়েছিল। এই বাক্যটা দিয়ে কোনো রকমভাবে কি কি মানে প্রকাশিত হয়, বিভিন্ন রকমভাবে কি কি মানে প্রকাশ করা যেতে পারে, কি কি ধারণা হতে পারে, কি কারণে এই কথাটা বলা হবে। সে কাজ শেষ করেছিল, সে বিছানায় গিয়েছিল। এটা কি এটা প্রমাণ করে যে কাজটাকে শেষ করা পরে সে বিছানায় গিয়েছিল, নাকি এইটা মানে প্রকাশ করে যে বিছানায় যাওয়ার জন্য সে কাজটাকে শেষ করেছিল? তুমি দেখো, তুমি বাংলায় দিয়ে যদি মানেটাকে চিন্তা করো, তাহলে এই বাক্যটাকে দিয়ে তোমার মানেটা মনে হবে যেন কোনটা বেশি পারফেক্ট? এই বাক্যটার মানেটা পারফেক্ট। সে তার কাজ শেষ করে বিছানায় গিয়েছিল, কোনো কারণ টারণের ব্যাপার নেই। সে তার কাজ শেষ করেছিল, তারপরে সে কোথায় গিয়েছিল? বিছানায় গিয়েছিল। এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অনেক বেশি কি করতেছে? ম্যাচ করছে। যখন তোমার বাক্য দুটোর মিনিংটাকে ম্যাচ হয়ে গেল বলে মনে হলো, তখন তুমি বলবে, অর্থাৎ এই বাক্যটাকে যদি আমাকে জয়েন করতে বলা হয়, দিস উড বি দ্য পারফেক্ট ওয়ে, দিস শুড নট বি দ্য পারফেক্ট ওয়ে, আমি তখন আর এই বাক্যটাকে কি করব না? ব্যবহার করব। তাহলে তোমাকে প্রথম বাক্য তৈরি করার সময় দুটো ফাইনাইট ভার্ব থাকলে পরে দুটোকে ইনফাইনাইটে পাল্টে নিয়ে দেখে নিতে হবে কোনটা দিয়ে বাক্যের মিনিংটা ভালোভাবে কাজ হয়, ম্যাচ করে। কারণ বাক্যের মিনিং কোনো মতে কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। দুটোই কারেক্ট, স্ট্রাকচারালি দুটোই কারেক্ট, 100% কারেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিংয়ের দিক দিয়ে এই মিনিংটা যেন বেশি ভালোভাবে এই মানেটাকে প্রকাশ করতেছে এই মিনিংটার চাইতে। মানে পার্থক্য এই মিনিংটার সঙ্গে এই মিনিংয়ের মনে হচ্ছে যেন কোনো পার্থক্য নেই, কিন্তু এই মিনিংটার সঙ্গে এই মিনিংয়ের মনে হচ্ছে যেন সামান্য একটু পার্থক্য আছে, যেখানে একটা কারণকে প্রবেশ করায় দেওয়া হয়েছে করার জন্য, বিছানায় যাওয়ার জন্যই কাজটাকে শেষ করছিল। ইট ইজ নট দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ওয়াজ তার কাজটা শেষ হয়ে গেছে, সে বিছানায় চলে গেছে। যাওয়ার জন্য, বিছানায় যাওয়ার জন্য সে কিন্তু কাজটা শেষ করে। তো মিনিংটা এক্ষেত্রে একটু সামান্য চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না আমার আনসার হিসাবে। আমি আনসার হিসেবে কোনটাকে অ্যাকসেপ্ট করবো? এটাকে, বিকজ দ্য মিনিং হ্যাজ টু বি কেপ্ট আনচেঞ্জড। এবার তুমি বলবা, স্যার পরীক্ষার সময় কি আমি এরকমভাবে দুটো তিনটা, দুইটা বাক্য, দুইটা ভার্ব আছে, তিনটা ভার্ব থাকলে বোধ তিনটা বাক্যকে আলাদা অনেকগুলো বাক্য তৈরি হবে তো? পরীক্ষার হলে কি আমি কি এরকমভাবে
চারটা পাঁচটা বাক্য তৈরি করে নিয়ে তারপরে ম্যাচ করে দেখবো কোনটার সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, যাতে পরীক্ষার হলে তোমাকে এরকম লিখে লিখে কাজটা করতে না হয়, তার জন্য বাড়িতে প্র্যাকটিস করো, যাতে ওই পরীক্ষার হলে বসে ওই ফাইনাইট ভার্বগুলো দিয়ে যে কোনো একটাকে ফাইনাইট রেখে অন্যগুলোকে ইনফাইনাইট করে মনে মনে প্রত্যেকটা বাক্যকে তুমি কি করতে পারো, তৈরি করতে পারো, প্রিপেয়ার করতে পারো। সত্যি কথা বলতে যে কোনো ইংরেজি মাস্টারমশাই দিদিমণিরা এখনও টিল ডেট, তোমাদের প্রত্যেকের ইংরেজি মাস্টারমশাই দিদিমণিরা ইনক্লুডিং মি, এখনও এই কাজেই এই পদ্ধতিতেই তারা কিন্তু কী করে নেয়, আগে বাক্যগুলোকে তৈরি করে, তারপরে ম্যাচ করে দেখে কোন মানেটাতে ভালো ম্যাচ করতেছে, তারপরে সেই যেটাতে সবচেয়ে ভালো ম্যাচ করতেছে সেটাকে আনসার হিসেবে দেয়। যদি এরকম দুটো বাক্য পাওয়া যায় যেটা দুটো মানেই ওই বাক্যের মানের সাথে ম্যাচ করে গেছে, তাহলে আনসার দু রকমের হবে। যদি তিন রকমের হয় তিন রকমের হবে, আর যদি ম্যাচ একটার সাথেই করে তাহলে একটাই হবে আমার কি ফাইনাল আনসার। প্রত্যেকটা ইংরেজির মাস্টারমশাই দিদিমণিরা এই একই পদ্ধতিতে কাজ করেন। তোমার সঙ্গে তাদের পার্থক্য, মানে তোমার সঙ্গে আমার পার্থক্য একটাই, এই কাজটা তুমি লিখে লিখে করো আর আমি ওই কাজটা মাথায় করি, মনে মনে করি। তোমার এই কাজটা করতে 5 মিনিট টাইম লাগে, আমার ওই কাজটা করতে 5 সেকেন্ড ওটা লাগে না। আমি ইনস্ট্যান্ট ওটাকে কী করতে পারি, চিন্তা করতে পারি। চিন্তা আমি ওই একই করি, খালি এত মাত্রায় প্র্যাকটিস করেছি, এত মাত্রায় কাজটাকে করছি যে আজকে ওই 5 মিনিট সময় যেটা লাগতো সেটা কমতে কমতে কোথায় চলে আসছে, 5 সেকেন্ডে চলে আসছে। তোমাদেরও আসা সম্ভব। ইট ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। সিম্পল প্রসিডিওর ইজ দ্যাট। আশা করি আমাদের এই ভিডিওটাতে যে পদ্ধতিতে দুটো বাক্যের মধ্যে থেকে সিম্পল সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হলো, সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম ফরওয়ার্ড না আস্ক। এবার এই যে দুটো আলাদা আলাদা বাক্যকে জোড়া লাগালাম, এবার যদি আমাকে একসাথে একটাই বাক্য দেওয়া থাকে, অর্থাৎ ক্লজযুক্ত, নাহলে পরে কনজাংশন যুক্ত, তাই না, সেরকম বাক্য দেওয়া থাকে এবং বলা হয় এটাকে সিম্পলে পাল্টাও, তাহলে কীভাবে করবো? এতখানি আলোচনা হয়ে গেছে তো ওটা একটা ছোট্ট আলোচনা। একই বাক্য, একই মিনিংয়ের বাক্যকে আমরা উদাহরণ হিসাবে নিচ্ছি। উদাহরণটা কি? শি ফিনিশড হার ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু বেড। শি ফিনিশড হার ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু বেড। এই বাক্যটাকে, একটা বাক্য, এখানে দুটো বাক্য ছিল, এখানে একটা বাক্য আছে, তাহলে এই বাক্যটাকে, কম্পাউন্ড সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমি সিম্পলে পাল্টাতে বলা হয়েছে, ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। কাজ কি? নতুন কোনো কাজ? কোনো নতুন কাজ নেই, সেম কাজ। দুটো আলাদা ছিল, আমি একই রকমভাবে ফাইনাইট ভার্ব দেবো, সিম্পলে পাল্টাতে বলা হয়েছে, মানে একটা ফাইনাইট ভার্ব নাই, তার মানে একের বেশি আছে, খুঁজে বার করো কয়টা ফাইনাইট ভার্ব আছে। দেখলাম এখানে একটা, এখানে একটা, একই পদ্ধতি, এটাও ফাইনাইট, এটাও ফাইনাইট। সেম পদ্ধতিতে একবার এটাকে ইনফাইনাইট করে বাক্যটাকে সাজাও, একবার এটাকে ইনফাইনাইট করে বাক্যটাকে সাজাও, দেখো তোমার মানে কোনটার সাথে ম্যাচ করে, এটা এই বাক্যটার মানের সাথে কোন বাক্যটার মানেটা ম্যাচ করে, তুমি সরাসরি উত্তরটা পেয়ে যাবে। সেম পদ্ধতিতে আগাবে। ইউ ক্যান ফলো দ্য বেঙ্গলি প্রসিডিওর। বাংলা পদ্ধতিতে চলো, আগে বাংলা মানে করো, বাংলাতে বাক্যটাকে জোড়া লাগাও, দুটো রকমের বাক্য পাওয়া যাচ্ছে, এবার এই বাক্যটার ইংরেজি লেখো, আবার এই বাক্যটার ইংরেজি লেখো। ইউ ক্যান ফলো দিস মেথড। অর তুমি দুটো ফাইনাইট ভার্ব পেয়েছো, ইংরেজিতে দুটো ফাইনাইট ভার্বের মধ্যে একটাকে ইনফাইনাইটে পাল্টাও, বাক্যটাকে লেখো, তারপরে দ্বিতীয় ভার্বটাকে ইনফাইনাইটে পাল্টাও, তারপরে বাক্যটাকে লেখো, লেখার পরে দুটো বাক্যের আলাদা আলাদা করে বাংলা মানে বের করো, তারপরে দেখো কোনটা বেশি ভালো ভালো ম্যাচ করতেছে, সেটা তোমার আনসার। ইউ ক্যান ফলো থ্রু ইংলিশ, ইউ ক্যান ফলো থ্রু বেঙ্গলি, অর্থাৎ মানে করে তাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো, অথবা ইংরাজিতে বানিয়ে নিয়ে মানেটা দিয়ে তার বিচার করতে পারো। whichever procedure you feel convenient, you can use that. কিন্তু এই দুটো কাজ আলাদা কিছু না, অর্থাৎ জয়নিং আলাদা একটা ঘটনা, আর সিম্পল সেন্টেন্সে বানানো, ক্লজ থেকে সিম্পলে চেঞ্জ করা আলাদা একটা ঘটনা। ইট ইজ নট নাথিং লাইক দ্যাট। বিষয়টা একই। আমরা মেইন যে পদ্ধতি, সেই পদ্ধতিটা নিয়ে কথা বলছি। সেটা কি পদ্ধতি? ফাইনাইট ভার্বের সঙ্গে ইনফাইনাইট ভার্বের সম্পর্ক দিয়ে আমরা এই সিম্পল সেন্টেন্সকে কী করতে পারি? তৈরি করতে পারি। এটা বাদ দিয়ে, এই পদ্ধতি বাদ দিয়ে আমাদের কাছে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে আমার তো উদ্দেশ্য ফাইনাইট ভার্বের সংখ্যাটাকে একটাই রাখা, তাহলে যদি আমি এই দুটো ফাইনাইট ভার্বের মধ্যে কোনো একটাকে ভার্বের থেকে অ্যাডজেক্টিভে বা নাউনে বা অ্যাডভার্বে পাল্টে দিতে পারি, তাহলে পরেও তো দুটোর মধ্যে ধরো এটাকে আমি নাউনে পাল্টে দিলাম, তাহলে পরে এটা কিসে পাল্টে গেল? কি থেকে গেল? একটা ফাইনাইট ভার্ব থেকে গেল। এটা তো নাউন হয়ে গেছে, এটা তো আর ভার্বই নাই। তো এটা যদি নাউন হয়ে যায় তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব থেকে যাবে। যদি আমি অ্যাডজেক্টিভে পাল্টে দিই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেলে পরে একটা মাত্র ফাইনাইট ভার্ব থেকে যাবে। একই ঘটনা, এটাও একই জিনিস। ইনফাইনাইট ভার্ব যে পাল্টালাম, আসলে এখানে কী করলাম? অ্যাডজেক্টিভে পাল্টেছি, পার্টিসিপলে পাল্টে দিয়েছি। গিয়েছিল কাজটা শেষ করে, তাই না? কে শেষ করেছিল? মেয়েটা।
হ্যাঁ কি না? কি শেষ করেছিল? কাজটা। তাহলে এই শেষ করাটা কার মতন কাজ করছে? অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। অর্থাৎ এই আর আসলে ভার্ব নেই, এটা কিসে পরিণত হয়ে গেছে? অ্যাডজেক্টিভের মতো কোনো একটা ফ্রেজে, কোনো একটা শব্দে পরিণত হয়ে গেছে, যার কাজটা অ্যাডজেক্টিভের মতো। একই ঘটনা, কিন্তু এটা পিওরলি ফাইনাইট ইনফাইনাইটের চিন্তাধারায় বেস করে, আর ওটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ধারণার উপর বেস করে, মানে শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। বাত, বেদ, বেদ দিয়ে বাক্য দেওয়া আছে, PATHE। এবার ওটাকে আমি চেঞ্জ করে বেদটাকে বাথে পরিণত করে দিলাম, তাহলে অটোমেটিক্যালি বেদ আর ভার্ব থাকলো না, অন্য যেটা ফাইনাইট ভার্ব ছিল সেটাই শুধুমাত্র কি থেকে গেল? ফাইনাইট ভার্ব থেকে গেল। আর বেদটা তো কিসে পাল্টে গেছে? নাউনে। তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যা কটা থেকে গেল? একটা। তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের মধ্যে দিয়েও আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। আর কিছু বিশেষ ফ্রেজ আছে যেগুলোকে ব্যবহার করলে পারে ওই ফ্রেজের ব্যবহার এবং এটার সাহায্য নিয়ে বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের সাহায্য নিয়ে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ইনস্পাইট অফ এর ব্যবহার করতে হয়, মানে বাক্যের মিনিং অনুযায়ী, হওয়া সত্ত্বেও, এই মানেটাকে প্রকাশ করার জন্য ইনস্পাইট অফ দিয়ে বাক্যটাকে লিখতে হয়। এরকম জাতীয় আরও কিছু কিছু ফ্রেজেস আছে যে ফ্রেজগুলোর ব্যবহারটা ধীরে ধীরে তুমি এইগুলো করতে করতে দেখবো তুমি কেমন কিছু বাক্য পাবা যেটা শুধুমাত্র এটাকে প্রয়োগ করে কাজ হচ্ছে না, তার সাথে সাথে কিছু এক্সট্রা যুক্ত করতে হচ্ছে। যখন পাবো তখন তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে হেল্প করবো। দ্যাট উড বি বেটার। শুধুমাত্র নিয়ম করে মুখস্থ করে লাভ নেই। আমরা এই একটাই পদ্ধতি থেকে ফলো করব। এর সাথে সাথে মাথায় রাখবো আরও কিছু পদ্ধতি আছে, যার মধ্যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হতে পারে, অথবা কিছু ফ্রেজের ব্যবহার, স্পেশাল ফ্রেজের ব্যবহার হতে পারে, যেগুলোকে ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সের বাক্য তৈরি করতে পারি। কিন্তু সেটা লেট ইট কাম থ্রু প্র্যাকটিস। ওটা আসতে দাও, কিন্তু প্র্যাকটিসের মারফত। তাহলে এখন এই মুহূর্তে সবাই যারা যারা এই ভিডিওটা দেখতেছো, সবাই এই ফাইনাইট আর ইনফাইনাইটের ধারণার উপর বেস করে বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে জোড়া লাগাও, বা এক ধরনের বাক্য থেকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার কাজটাকে বাড়িতে খুব ভালো মতন প্র্যাকটিস করো। আশা করি কথাটা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। যদি না বোঝো, আবার বললাম, কমেন্ট সেকশানে এসে আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওর জন্য লেটস ওয়েট। নেক্সট ভিডিওতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিক্যালি কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো যতদিন না নেক্সট ভিডিও আসছে ততদিন পর্যন্ত এই ভিডিওর যে বিষয়টা সেটা ভালো মতন প্র্যাকটিস করো, অ্যান্ড আই হোপ নিশ্চয়ই বুঝতে পেরেছো। টিল দেন, স্টে অ্যাট হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।